সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে রোববার রাতে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তারা একজন প্রশাসককে নিয়োগ দিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকেরই একজন নির্বাহী পরিচালক জাকির হোসেন, তিনি এখন থেকে ইসলামী ব্যাংকের পর্ষদের সমস্ত কাজ পরিচালনা করবেন। তো চলমান যে অস্থিরতা ছিল, সেই অস্থিরতার প্রেক্ষাপটে আসলে ব্যাংকটিতে আপাতত স্থিতিশীলতা আসবে বলে মনে করা হচ্ছে। তো গত ২ থেকে ৩ সপ্তাহের ব্যবধানে যে আন্দোলন বা ইসলামী ব্যাংক ইস্যুতে যে অস্থিরতা শুরু হয়েছিল, তার ফলাফল কী হয়েছিল আপনারা হয়তো দেখেছেন। যে গ্রাহকদের ভিতরে টাকা তুলে নেওয়ার যে আতঙ্ক, সেটা ছড়িয়ে পড়েছিল এবং স্বল্প সময়ের ভিতরে ইসলামী ব্যাংক এমন একটি ঘাটতিতে পড়ে গিয়েছিল যে বাংলাদেশ ব্যাংক তাকে ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিয়েছে। তো পরিস্থিতি যখন এরকম ঘোলাটে হচ্ছিল, তখন বিকেলে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের বাংলাদেশ ব্যাংক ডেকে নিয়ে যায়। সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তারা ইসলামী ব্যাংকের পরিস্থিতি তুলে ধরেন। তাতে করে যেটি দেখা গিয়েছে যে আসলে ইসলামী ব্যাংকের যে পরিস্থিতি, সরকার প্রতিদিন আসলে কত হাজার কোটি টাকা সাপোর্ট দিবে, মানে এই যে ধার দিবে। প্রতিদিন যদি ১,০০০ কোটি টাকাও ধার দিয়ে যায় ইসলামী ব্যাংকে, তাহলেও কিন্তু সেটা রাখতে পারবে না বলে তারা কেন্দ্রীয় ব্যাংকের সাফ জানিয়ে দিয়েছিল আর কি। তো এমন প্রেক্ষাপটে শেষ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে, এটাকে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন যে যেহেতু চলমান অস্থিরতা, এই অস্থিরতা থেকে আসলে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তো এখন যে প্রশ্নটি আসছে সেটা হচ্ছে যে ইসলামী ব্যাংকের এই সিদ্ধান্তটা দিকে শেষ পর্যন্ত সরকার কেন গেল? অবশ্যই বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা আছে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার। তারপরেও আমরা জানি যে বাংলাদেশের যে রাজনৈতিক এবং প্রশাসনিক প্রেক্ষাপট, তাতে সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া আসলে এখানে তেমন কিছু হওয়া প্রায় অসম্ভব একটি ব্যাপার। তো মূলত আমার কাছে যেটা মনে হচ্ছে যে দুটো ইস্যুকে সামনে রেখেই সরকার এখানে চিন্তা করেছে যে না, এই অস্থিরতাকে আর বাড়তে দেওয়া হবে না। প্রথমত যেটা হচ্ছে যে এই যে প্যানিক উইথড্র বা আতঙ্ক থেকে আমানতকারীদের টাকা উঠিয়ে নেওয়ার যে প্রবণতা, সেটা তো সেখানে আমরা দেখছি যে এর গত সপ্তাহেই শেষের দিকে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ এবিবি বা ব্যাংকের এমডিদের যে সংগঠন, তারা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে গিয়ে দেখা করে তাদের উদ্বেগ জানিয়েছে। কারণ দেখা যাচ্ছিল যে যখন ইসলামী ব্যাংকের আমানতকারীরা তাদের টাকা এটিএম বুথ থেকে তুলতে পারছিলেন না, কারণ অনেক এটিএমেই টাকা ছিল না ইসলামী ব্যাংকের, তখন তারা অন্য এটিএমগুলিতে গিয়ে টাকা তুলতে শুরু করেন। তাতে করে অন্য ব্যাংকগুলো এক ধরনের তারল্য সংকট বা নগদ টাকার সংকটে পড়ে যাচ্ছিল। তো এই যে প্যানিক উইথড্র, যেটা এর আগেও একবার বলেছিলাম যে এটা অনেকটা সংক্রামক ব্যাধির মতো। এটা যদি ছড়িয়ে পড়ে তাহলে পুরো দেশের অর্থনীতি ওলটপালট হয়ে যাওয়ার একটা আশঙ্কা ছিল। তো যাই হোক, তো সেই পরিস্থিতিটা বিবেচনা করেই আমি ধারণা করছি যে সরকার থেকে এই সিদ্ধান্তটা এসছে যে না, এই অস্থিরতাকে আর বাড়তে দেওয়া যাবে না। যে কোনোভাবেই হোক এখান থেকে আসলে সরে যেতে হবে। অনেকে বলছেন যে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা গ্রাহক সেজে যে আন্দোলন করছেন, তার প্রেক্ষাপটেই সরকার পিছু হটছেন। হতে পারে, বাট মূলত যেটা হচ্ছে রাজনীতির চাইতে এখানে অর্থনীতিটাই সবচেয়ে বড় ইস্যু হয়ে দেখা দিয়েছে। দ্বিতীয় আরেকটি যে অর্থনৈতিক ইস্যু, সেটা হচ্ছে যে আমাদের রেমিটেন্স প্রবাহ। আপনারা জানেন যে ইসলামী ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ রেমিটেন্স এখন এসে থাকে। তো এখন যে কয়টা সূচকের উপরে, মানে যে একটিমাত্র সূচকের উপরে দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে আসলে রেমিটেন্স। রেমিটেন্স প্রবাহ যদি আমাদের এই মুহূর্তে কোনোভাবে বিঘ্নিত হয়, তাহলে কিন্তু এটা আমাদের জন্য মানে চরম একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে দেশের অর্থনীতি। তো সরকার এদিকটাও হয়তো চিন্তা করেছে যে না, এই সিচুয়েশনে আসলে যদি অস্থিরতা বাড়ে, তাহলে কোনো কারণে যদি ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স প্রবাহ কমে যায়, তাহলে সেটা সার্বিক অর্থনীতিতে একটা বড় ধরনের প্রভাব ফেলবে। তো মূলত এই দুইটি মোটা দাগে কারণকে সামনে নিয়েই আমার ধারণা যে নতুন সিদ্ধান্ত এসছে। তো গ্রাহকরা হয়তো এটাতে এখন তারা স্বস্তি পাবেন এবং তাদের যে আতঙ্ক ছিল, সেই আতঙ্ক আশা করা যায় কেটে যাবে। তো ইসলামী ব্যাংক আসলে বাংলাদেশের বেসরকারি খাতের সবচেয়ে বৃহৎ ব্যাংক। তো যেহেতু সবচেয়ে বৃহৎ ব্যাংক, সুতরাং অর্থনীতিতেও এর একটা বড় অংশ, মানে বড় অবদান আছে। তো সেটাকে সামনে রেখেই সব পক্ষেরই উচিত হবে এই ব্যাংকটিকে নিয়ে একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ একটি মানে ব্যবস্থা নেওয়া, যাতে করে দেশের অর্থনীতি স্থিতিশীল থাকে বা স্থিতিশীলের সহায়তা হয়। তো ওইভাবেই আমাদেরকে চিন্তা করতে হবে যে এই ধরনের পাবলিক প্রতিষ্ঠান কখনোই কোনো ব্যক্তি বা দলের হতে পারে না। এটা জনসাধারণ বা জনগণের প্রতিষ্ঠান। সেই জনগণের প্রতিষ্ঠান চিন্তা করেই সরকারকে সেই ধরনের
পলিসি নিতে হবে, সেই ধরনের উদ্যোগ নিতে হবে যাতে জনগণ আশ্বস্ত হয়। জনগণ আশ্বস্ত হলে দেশের অর্থনীতিও স্থিতিশীল থাকবে বলে আশা করা যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি।